তাদের উগ্রতা তো আমরা জানি, এবং এই উগ্ররা দেশটাকে একদম আঁকড়ে আষ্টে পিষ্টে বেঁধে ধরছে। সেখানে আপনারা কি ভূমিকা রাখবেন কিনা? আমি আপা সুলতানা আপা, এটা কিন্তু উগ্রতা না। আমাকে তারা যা বলতেছে এটা আমাকে তারা আমি তাদেরকে বলে দিতে চাই, জামাতের এবং শিবিরের যেসব মৌলানা মৌলবীরা আমাকে কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে বয়সে বড়। আমার বয়স কিন্তু 78 বছর। আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু বাংলাদেশে 1 লক্ষের উপরে লয়ার আছে। আমি কিন্তু 100 সিনিয়র লয়ারের একজন, সিনিয়র অ্যাডভোকেটের। আমি কিন্তু আপনাকে বলি, আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। আমি কিন্তু এই জন্মে যত আন্দোলন সংগ্রাম হয়েছে গত 61 বছর, সুদিনে দুর্দিনে দিনে রাতে, সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না। আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে তাদের মনে রাখা উচিত। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি। এখন আমি চ্যালেঞ্জ করলাম, যারা আমাকে বকেন যে ফজলুর রহমানের কিছু নাই, আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার দল যদি নমিনেশন দেয়, আমি ইলেকশনে যাব, আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমারে ফেল করায়েন। আপনারা দেখি আপনারা কারা বাংলাদেশে, এবং আমিও দেখব এই দেশে জামাতের যারা আমাকে বকাবকি করতে, প্রত্যেকটা সিটে আমি যাব। আমি প্রত্যেকটা সিটে যাব এবং গিয়ে বক্তব্য রাখবো যে এই দেশ কি মুক্তিযুদ্ধের দেশ হবে নাকি রাজাকার আলবদরের দেশ হবে। একটা ভোট দেন, কারণ দেশটা এসে দাঁড়ায় গেছে। এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? জামাত যেখানে দাঁড়াবে, যেভাবে আমাকে বকাবকি করতেছে, আমি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করব, মুক্তিযুদ্ধ চান তাহলে ভোট দেন দানের শীষ, মুক্তিযুদ্ধ চান না অন্য যেখানে ইচ্ছা ভোট দেন। এই জায়গাতে যাবে দেশ। বকাবকি প্রত্যেক দিন করেন, মানুষের একটা ধৈর্যের সীমা আছে। আপনারা কারা, কি কাজ করে আপনারা ভাত খান? আমারে জিজ্ঞাসা করেন আমি কি করে? না, আমি চান্নাতুল্লাহ খাই না। আমি মুক্তিযোদ্ধা। আমার ঘরে যখন 1 সের চাল ছিল না, আমার নদীর ঘাটে 10,000 মন চাল ছিল, আমি বাজার থেকে বাকি চাউল কিনা খাইছি। আমার নাম ফজলুর রহমান। যদি বিশ্বাস না করেন, করে ইনভেস্টিগেশন করে দেখেন, কারণ সরকার তো আপনাদেরই দেখেন, হুইজ ফজলুর রহমান ইন বাংলাদেশ। ও, আমি কোন দলের সভাপতি না, সেক্রেটারি না, এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না। না, ফজলুর রহমান বাংলাদেশের কেউ। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। যারা জীবিত আছে, মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা, মুক্তিযোদ্ধাদের টোটাল কণ্ঠটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে বাংলাদেশে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতীক। মেরে ফেলেন আমাকে, আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না। কাজে যারা আমাকে বকাবকি করেন, হাত জোর করে বলি ওইসব জায়গায় যায়েন না। পারলে আমার সাথে আইসা সুতর্ক করেন, যুক্তি দিয়ে তর্ক করেন আমার সঙ্গে। ওই 2-1 কথা বাজায় আমাকে বকাবকি করেন না। ফজলুর রহমান বলতে আলেমরা টেহা খায় ওয়াজ করে। হ্যাঁ, আমি এটা বলি না, আমি বলছি মোল্লা মুন্সিরা বাট আলেম। আলেম হইতে হবে। আমি আজকে বলে দিলাম, যিনি নিজেকে আলেম দাবি করেন, এলমে তাসাউফ সম্পর্কে তার নলেজ থাকতে হবে, এলমে লুদুনি এবং কাল্ব জারি থাকতে হবে, তিনি হবেন শ্রেষ্ঠ আলেম। আমি এই কথাটার উত্তরটাই চাই। আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি। এখন যদি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি ধর্ম প্রচার করতেন, সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং উহুদের যুদ্ধ হইতো, উনি কি লাঠি নিয়ে যুদ্ধ করতে যাইতেন কিনা, নাকি অন্য কোনো অস্ত্র নিয়ে যাইতেন? উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা? যদি বাস্তবতা বলে যে না, আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না, তাইলে উনি আজকে থাকলেও আজকের বাস্তবতাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি স্বীকার করতেন, কারণ উনি ছিলেন পৃথিবীর, হি ইজ দ্য গ্রেট among the all greatest personality in the world. এটা আমি বলি না, এটা খ্রিস্টান হিকি সাহেব বলছে। মুহাম্মদ ইজ দ্য গ্রেট among all the greatest personality of the world. উনি যদি আজকে থাকতেন, পৃথিবীর সবচেয়ে আগে উনি আধুনিকতাকে গ্রহণ করতেন। আপনারা তো সামনে গেছে, এটা স্বীকার করেন নাই। 1969 সনে মানুষকে মারছেন, কাফের কইছেন। মাইক বাজায় বিয়া করলে কইছেন জামাই বউয়ের বাচ্চা হইলে পরে এটা অবৈধ বাচ্চা হইব, যারও জৈব। এখন তো সারা রাত মাইক বাজায় ওয়াজ করেন আপনারা, বড় বড় মৌলানা সাহেবরা। আপনারা ওই ঢাকা শহরে যখন
রাজুকে টেলিভিশন সেন্টার, রাজু ছিল না তখন, ছিল এটা ডিআইটি। ডিআইটিতে যখন টেলিভিশন সেন্টার উদ্বোধন করে তখন এইখানে বাইতুল মুকাররম তখন ওইভাবে হয় নাই। সারা মসজিদ থেকে দাঁড়িয়ে মোল্লারা কইছে কাফেররা যারা শয়তানরে টেলিভিশনের ভিতরে আনতেছে সেই আইয়ুব খানে জাহান্নামে যাইব, সেই মুনায়েম কা জাহান্নামে যাইব। এটা মুসলিম লীগ করছিল 64 সনে। আপনারা তো টেলিভিশনেই মানেন নাই। আর এখন এই যে মোবাইল কার কাছে নাই, আমি হুজুররা জিজ্ঞাসা করি, এই যে হুজুররা এই মোবাইলটা কেউ আবিষ্কার করছেন আপনারা? কোন মুসলমান এই মোবাইলটা আবিষ্কার করছে? এটার মাঝে কি কোনো সুন্নত ফরজ আছে? এইটা তো ব্যবহার করেন। কেন করেন? কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে স্বীকার করি বইলা প্রত্যেক দিন বলেন ফজলুর রহমান মরুক, ফজলুর রহমান মরলে পরে আমরা জানাজা পড়বো না। আরে আপনি জানাজা পড়বেন নাকি? আমার জানাজা তো ব্যবস্থা করবে আল্লাহ, আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ। আপনি কি জানাজা পড়বেন আমার? আর পড়বেন নাকি? এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মৌলানা সাহেবরা? তাইলে বিজ্ঞানকে স্বীকার করেন। বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে। তা না হলে এটা মনে হবে যে আপনি একটা মুনাফিকি। আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না, এটা হলো মুনাফিকি। এবার আগে বাড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, চমৎকার বলছিলেন। আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে। মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর। আপনি কোটি কোটি মানুষের কথা বলছেন, অন্তরের কথা বলছেন। সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আপনার আল্লাহকে নেক হায়াত দান করুন, এমনও মন্তব্য সবাই এখানে করছে। আমি কিছু কিছু মন্তব্য এখানে দেখিয়েছি। এখন আমি যেই বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না। আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি। তো নির্বাচন নিয়ে এই সংকট, তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি, সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে। একটা সরকারকে সমর্থন দিছিল 5ই আগস্টে। এর আগে 15-16 বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে। এই আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট আনতে পরে ইউনূস সাহেবকে সমর্থন করছে। অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিএনপির মতো লোক দল এটা যদি উইথড্র করে ফেলে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলা আপনাদের কোনো কাম না, আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে, কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি। এবং আপনি একটু অপেক্ষা করেন, বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক এজেন্ট। আমার মনে হয়েছে ইউনূস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে। সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগো গার্সিয়া বানাবে? আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা, যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যাবে। শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম, যে চট্টলা আমার বাইজিদ বুস্তামি চট্টলা, আমানত সাহ চট্টলা, যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস, সেই চট্টলা চলে যাবে। প্রতিদিন সেখানে যুদ্ধ হবে, মানুষ ঘুমাতে পারবে না, সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা?
এটা মনে হয় যাচ্ছি, কারণ এখন যখন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যেও যে করিডোর আমরা দিতে পারি, তাহলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে। করিডোর দেওয়ার আলোচনা ইউনূস সাহেব শেষ পর্যায়ে। ইউনূস সাহেব, আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন, এটা আপনার কাজ না। আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন, করিডোর দেওয়া কোনো অনির্বাচিত সরকারের কাজ না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই, আমার জীবনের ষষ্ঠ লগ্নে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে, আপনি মীর জাফরের খাতায় আপনার নাম লিখায়েন না। যে মীর জাফর একদিন মনে করেছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় বসলে আমার নামে জিন্দাবাদ হবে, মুর্শিদাবাদ হবে আমার। হ্যাঁ, মুর্শিদাবাদ তার 10 বছরের জন্য হয়েছিল এবং 100 বছর পর্যন্ত মানুষ বলতো মীর জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 100 বছর পরে 1857 সনে আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহীর বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজউদ্দৌলা ছিল দেশপ্রেমিক, মীর জাফর হলো বিশ্বাসঘাতক। এখন কোটি কোটি ছেলের নাম সিরাজউদ্দৌলা হয় ভারতবর্ষে, কিন্তু 5 লক্ষ টাকা দিলেও কেউ একটা মীর জাফর নাম রাখে না। আমি ইউনূস সাহেব আমি আপনাকে বলতাম, আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আপনি এই কাজটা দয়া করে করেন না, করিডোরটা আপনি দয়া করে দিয়েন না। দিলে পরে বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু অস্তমিত হয়ে যাবে। যে স্বাধীনতার জন্য আমি 23 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম, শুধু যুদ্ধে জানি মরার জন্য গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য মায়ের বোনের অশ্রুজলকে পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য 2500 কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম, সকালবেলা পতাকা উঠাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি ছিলাম কমান্ডার দেরাদুনে। সন্ধ্যার সময় নামাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম, আসলাম, যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম। পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে, বলে গেল মামা মাকে দেখো, সেই মা পাগল হয়ে মরল। এই একটা দেশে ইউনূস সাহেব, মুক্তিযুদ্ধের একটা দেশ, বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি, যুদ্ধে যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি। ইউনূস সাহেব, এই কাজটা করে করিডোরটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে 1971 সনের প্রতিশোধ নিতে দিয়েন না। ইউনূস সাহেব, আপনাকে আমরা হাত জোর করে বলি, যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এদেশে সিভিল ওয়ার হবে, দীর্ঘদিন এদেশে যুদ্ধ হবে। ওই দিন দেখলাম একটা পত্রিকাতে, বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি সেখানে যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না। আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ, সেই দেশেও তাদের সুখ ভোগের জন্য এত নারী পাবে কোথায়? আমি কথাটা খুব দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি। এই কাজটা ইউনূস সাহেব করেন না, দয়া করে আপনি করিডোরটা দিয়েন না। আপনি সেন্ট মার্টিন দ্বীপটাতে কারো স্টিমার লাগাইতে দিয়েন না, যে এখানে তারা স্টিমার, আমার দরকার নাই। আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন, কেন? আপনার যুক্তি কি? কত সুন্দর যুক্তি আপনার। আপনি আবার হাসি দিয়া বলেন। আপনি হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে 26-27 বছর। ইউনূস সাহেব, কেন দিবেন? বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব, সুন্দরভাবে যারা চালাইতে পারবে। আমি কি মুক্তিযুদ্ধ করিয়া, আমার দেশ হইল আমার মা, আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো, আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো, প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো। এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোন মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক দিতে, আমার মাকে বন্ধক দিতে পারি না। যারা ভালো চালাইবে তাদের কাছে যদি আমার দেশ বন্দর দিয়ে দিতে হয়, তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়াবে তাদের কাছে আমার মাকে না হয় দিয়ে দিলাম। এইটা আমি চাই না। ইউনূস সাহেব, এই কাজগুলা করেন না। আমার দেশ সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, খায়া না খায়া, এখনো 60 লক্ষ লোক এই দেশে খোলা আকাশের নিচে ঘুমায়, বস্তিতে থাকে, স্টেশনে থাকে, রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে। তারপরে আমি মনে করি এটাই আমার বাংলা। এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে লুটেরারা চলে যাবে, সুন্দর শাসন হবে, গণতন্ত্র হবে,
এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ সোজা হয়ে দাঁড়াবে। দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ। একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে, গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাইতো, অথবা কলসি কাকে ঘাট থেকে নদী থেকে জল আনতো, সেই মেয়েরা আর গ্রামে থাকে না। তারা আইসা পড়ে গাজীপুরে, তারা চলে যায় চট্টগ্রামে, তারা চলে যায় সাভারে। ভোর 5টার সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা বাঁচানোর জন্য হাঁটতে থাকে, বাসে উঠে না। সারাদিন গার্মেন্টসে কাজ করতে করতে রাত্র 9টা পর্যন্ত রক্ত শূন্য হয়ে বাসায় ফিরে তাদের রোজগারের টাকায় বাংলাদেশ চলছে। আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের গোলামের মতো, কৃতদাসের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরে থেকে থেকে এক রুমে 16 জন ঘুমায়, খায় না, ঘুমায় না, শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। সেই বিদেশি টাকায় চলে আমার দেশ। ইউনূস সাহেব, যদি সুন্দর শাসন হইতো, ওই 2টা টাকাও আসতো, ওরাও ভালোভাবে থাকতো। আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম, লুটেরাদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম, এবং বাংলাদেশে যদি লুটেরারা যদি মানি লন্ডারিং করে এই দেশ থেকে 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিতে না পারতো, তাইলে এই দেশ আরো সুন্দর হইতো। কাজে আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে পড়লে দেশ সুন্দর হবে। এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না, 2 ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না, কিন্তু 3টা ইলেকশনের যদি ফেয়ার হয়, সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে। আর কিছু না হোক, অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে। যে ইন্ডিয়া আমার মধ্যে গরিব ছিল, আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি, এটা কইলি কইব আমি নাকি ভারতের দালাল। ইন্ডিয়া তো গণতন্ত্রের একটা ফাউন্ডেশনের, আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো দরকার। সেই গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইউনূস সাহেব আপনাকে বলি, আমার দেশটা দয়া করে বন্ধক দিয়েন না, আমার দেশটাকে বাংলাদেশের মানুষের জন্য রক্ষা করেন।